আগের ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেটা হচ্ছে মেটালস হ্যাভ লো আইপি। তো এটা কারণ কি? কারণ মেটাল চট করে ইলেকট্রন লুজ করার তাদের টেন্ডেন্সি, তাই তো, তবে ক্যাটায়ন ফর্ম করছে। তাহলে তাদের এফেক্টিভ যে নিউক্লিয়ার চার্জটা সেটা অনেক কম, ঠিক আছে। সেই জন্য ফোর্স অফ অ্যাট্রাকশনটা তাদের ওপরে অনেক কম। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিক্রিজ করে যায় মেটালের ক্ষেত্রে, চট করে তারা ইলেকট্রনসগুলো রিমুভ করতে পারে। এবং যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কম, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাও কম। ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম থাকলে কি হবে? আউটার মোস্ট যে ইলেকট্রনটা টুক করে আমি কম এনার্জি দিয়ে বার করে দিতে পারবো, তাহলে লো আইপি থাকবে। তাহলে মেটালসের লো আইপি, তাহলে নন মেটালসের অবশ্যই হাই আইপি হবে, এটা জানতে হবে। এবার আমরা দেখি যে ডাউন দ্য গ্রুপ আইপির ভ্যালুটা কি হবে, বাড়বে না কমবে। তো ডাউন দ্য গ্রুপ বলো, অ্যাটমিক রেডিয়াই কি হয়, বাড়ে। তাহলে আইপি কি হবে? অ্যাটমিক রেডিয়াই বাড়লে আমার কি চট করে আমার কম এনার্জি দিয়ে ইলেকট্রনটা বার করে দিতে পারবো, তার মানে আইপি ডিক্রিজ করবে। আবার ডাউন দ্য গ্রুপ নিউক্লিয়ার চার্জ বাড়ে, তাই জন্য কি হয়, আইপি কি হবে, আইপি বাড়বে। নিউক্লিয়ার চার্জ বাড়লে আইপি বাড়বে। তাহলে একসঙ্গেই দেখছি ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক রেডিয়াই বাড়ছে, তাই জন্য আইপি কমছে। আবার নিউক্লিয়ার চার্জ বাড়ছে, সেই জন্য আইপি বাড়ছে। তাহলে একবার কমছে একবার বাড়ছে, ডাউন দ্য গ্রুপে সেটা হতে পারে না। এখানে ডমিনেটিং ফ্যাক্টরকে দেখতে হবে। এখানে অ্যাটমিক রেডিয়াইটাই হচ্ছে ডমিনেটিং ফ্যাক্টর। তাহলে অ্যাটমিক রেডিয়াইটা যদি ডমিনেটিং ফ্যাক্টর হয়, তাহলে কি হবে, increase in atomic radii dominates over the increase in nuclear charge। তাহলে এটা কি হচ্ছে, ওভারঅল আইপি ডিক্রিজ করবে। তাহলে যে ফ্যাক্টরটা এখানে ডমিনেটিং ফ্যাক্টর কে, অ্যাটমিক রেডিয়াই হচ্ছে ডমিনেটিং ফ্যাক্টর। তাহলে অ্যাটমিক রেডিয়াই যদি ডমিনেটিং ফ্যাক্টর হয়, তাহলে আইপি কি হবে, ডিক্রিজ করবে, আইপি ডিক্রিজ করবে। ওকে, এরপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি কি জিনিস? অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when an atom in the gaseous state accepts an electron to form an anion। তাহলে কতটা এনার্জি রিলিজ হলো, আয়নাইজেশন পোটেনশিয়াল কতটা গেইন হলো। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি, একই জিনিস। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি কি হলো, যে কতটা এনার্জি রিলিজ হলো যখন একটা অ্যাটম গ্যাসিয়াস স্টেটে কি করে, একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে একটা অ্যানায়ন তৈরি হয়, ঠিক আছে। তাহলে একটা অ্যাটম ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, দিয়ে নেগেটিভ চার্জ অ্যানায়ন তৈরি করলো। এবার ইলেকট্রন অ্যাফিনিটিকে কোন কোন ফ্যাক্টরস এফেক্ট করবে? ইলেকট্রন অ্যাফিনিটিকে যদি অ্যাটমিক সাইজ বাড়ে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ডিক্রিজ করবে। কেন ডিক্রিজ করবে ইলেকট্রন অ্যাফিনিটি? কারণ অ্যাটমিক সাইজ বাড়ছে, তার মানে কি হবে, স্মল অ্যাটম ক্যান টেক আপ মোর ইলেকট্রনস মোর রেডিলি দেন অ্যান লার্জ অ্যাটম। তাহলে ছোট যে অ্যাটমটা, যদি ছোট অ্যাটমটা কি করে, সবসময় ইলেকট্রনস অনেক তাড়াতাড়ি নিতে পারে বড় অ্যাটমের চেয়ে। তো অ্যাটমিক সাইজ বাড়লে অ্যাটমটার সাইজটা বড় হয়ে যাচ্ছে, মানে লার্জ অ্যাটম হয়ে যাচ্ছে। তাহলে লার্জ অ্যাটম যদি হয়ে যায়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ডিক্রিজ হবে। আবার দেখো, যদি অ্যাটমটা ছোট হয়, তাহলে নিউক্লিয়াস তার উপরে কি হবে, গ্রেটার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, বাড়বে। তার মানে নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, তাহলে কি হবে, অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটাও বাড়বে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, বাড়বে। নিউক্লিয়ার চার্জ বাড়লে ইনক্রিজ ইন দ্য টেন্ডেন্সি অফ অ্যাটম টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস। তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটা যদি বাড়ে, তাহলে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটিও বাড়বে। তো এই জিনিসটা জানতে হবে। তাহলে অ্যাটমিক সাইজ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করছে, নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি কমছে। এবার লেফট টু রাইট যাই। লেফট টু রাইটে অ্যাটমিক রেডিয়াই কি হয়, কমে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, বাড়বে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি থাকে হ্যালোজেন্সের ক্ষেত্রে। হ্যালোজেন্স কোনগুলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো হ্যালোজেন্স। আর অ্যালকালি মেটালসের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা সবচেয়ে কম থাকে। কেন কম থাকে? কারণ অ্যালকালি মেটালসগুলো লেফটে আছে, তারপর আস্তে আস্তে রাইটে যখন যাব, তখন কি হবে, হ্যালোজেন্সগুলো আছে। তাহলে হ্যালোজেন্সের ইলেকট্রন অ্যাফিনিটি অনেক বেশি হবে। ওকে, নিউক্লিয়ার চার্জ কি হবে, নিউক্লিয়ার চার্জ বাড়ে লেফট টু রাইট। তাহলে নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ইনক্রিজ করবে। তার মানে ওভারঅল আমি কি দেখতে পেলাম, লেফট টু রাইট দুটোই নিউক্লিয়ার চার্জের জন্য ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করছে, অ্যাটমিক রেডিয়াই কমার জন্য ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করছে। তাহলে আমার লেফট টু রাইট আমার ওভারঅল কি হচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটিটা বাড়ছে। নিয়নের ইলেকট্রন অ্যাফিনিটি 0 সিন্স নোবেল গ্যাস হ্যাভ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, ইট ফাইন্ড ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট ইলেকট্রন। তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটা কমে যায়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি হাইয়েস্ট ফর হ্যালোজেন্স অ্যান্ড লিস্ট ফর অ্যালকালি মেটালস। গ্রেটার দ্য ভ্যালু অফ ইলেকট্রন অ্যাফিনিটি
মোর ইলেকট্রোনেগেটিভ অর মোর অক্সিডাইজিং ইজ দ্য এলিমেন্ট। এখান থেকে আবার কোশ্চেন আসবে যে লেফট টু রাইটে অক্সিডাইজিং পাওয়ারটা কেন কমে বা কেন বাড়ে, একটা কোশ্চেন চলে আসবে। তাহলে আমার জেনারেলি লেফট টু রাইটে কি হবে, অক্সিডাইজিং পাওয়ারটা বাড়ছে। কেন? লেফট টু রাইটে অ্যাটমিক সাইজ ডিক্রিজ করছে, তাই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে, আর নিউক্লিয়ার চার্জ বাড়ছে বলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে। তাহলে আমি জানি যত ভ্যালু অফ ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে তত অক্সিডাইজিং পাওয়ারটা বাড়বে। তাহলে লেফট টু রাইট যেহেতু ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে, অক্সিডাইজিং পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আর ইলেকট্রোনেগেটিভ পাওয়ারটাও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অ্যাকসেপ্ট করতে পারছে ইলেকট্রন, আমি অ্যাকসেপ্ট করতে পারছি ইলেকট্রনটা, ইলেকট্রোনেগেটিভিটির নেচারটা বেড়ে যাবে। তাহলে ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে টেন্ডেন্সি, আর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে কতটা এনার্জি রিলিজ করছে। দুটো কিন্তু আলাদা জিনিস। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি যদি বাড়ে, ইলেকট্রন অ্যাফিনিটি যদি বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এনার্জি রিলিজড, ঠিক আছে, আর ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে যে টেন্ডেন্সি, যে একটা ইলেকট্রনকে নেব, তাই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি। তো এবার জেনারেলি যদি ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে তাহলে আমার ইলেকট্রন নেগেটিভিটিটা বেড়ে যাবে, কারণ টেন্ডেন্সিটা আমার বেড়ে যাবে, ইলেকট্রন নেবার ক্ষমতাটা বেড়ে যাবে। সেটাই হচ্ছে আমার এখান থেকে জানতে হবে। এবার ওপর থেকে নিচে যাও, ডাউন দ্য গ্রুপ, তাহলে কি হবে, ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক সাইজ বাড়ে, আর অ্যাটমিক সাইজ বাড়লে ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, কমবে, ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, কমবে। তাহলে আবার ডাউন দ্য গ্রুপ নিউক্লিয়ার চার্জ কি হবে, বাড়বে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, বাড়বে। এবারে ঝামেলা আবার, ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক সাইজ বাড়ছে, তাই ইলেকট্রন অ্যাফিনিটি কমছে, আবার ডাউন দ্য গ্রুপ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, আবার ইলেকট্রন অ্যাফিনিটিও বাড়ছে। তাহলে একবার ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে ডাউন দ্য গ্রুপ, একবার কমছে, একসাথে দুটো হতে পারে না। তাহলে ডমিনেটিং ফ্যাক্টরকে, এখানে ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে অ্যাটমিক রেডিয়াই, মানে অ্যাটমিক রেডিয়াটা অনেক বেশি বাড়ে অ্যাজ কম্পেয়ার টু নিউক্লিয়ার চার্জ, ওর এফেক্টিভ নেচারটা অনেক বেশি। তাহলে অ্যাটমিক রেডিয়াই যদি বাড়ে ইলেকট্রন অ্যাফিনিটি তার করেসপন্ডিংলি যেটা আছে সেটা দেখতে হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়, কমে। তার মানে ডাউন দ্য গ্রুপ আমার দেখতে হবে কার রেসপেক্টে, অ্যাটমিক রেডিয়ার রেসপেক্টে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ডাউন দ্য গ্রুপ কমবে, ডাউন দ্য গ্রুপ কমবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটিও কি হবে, কমবে। ঠিক আছে, এইবার এখান থেকে খুব পড়লে খুব ভালো। এবার এখান থেকে কোশ্চেন দিয়েছে যে ফ্লুরিন ক্লোরিন দুটোই হ্যালোজেন, ঠিক আছে, আমরা জানি হ্যালোজেন্সের হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন অ্যাফিনিটি দুটোই হাইয়েস্ট, ঠিক আছে। এবার যদি কোশ্চেন দেয় ফ্লুরিন ক্লোরিন তো দুটোই হ্যালোজেন, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি না ক্লোরিনের, খুব ভালো, বা ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি না ক্লোরিনের, এই কোশ্চেনটা একদম পরেই পড়ে। ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে কার বেশি ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি, ভালো করে শুনুন। দেখো, ওপর থেকে নিচে যখন নামছি, মানে গ্রুপে টপ থেকে বটম, ওপরে কি আছে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, এইভাবে চলছে। তাহলে জেনারেলি যারা ওপরে থাকবে তাদের ইলেকট্রন নেগেটিভিটিটা সবচেয়ে বেশি, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন নেগেটিভিটিটা কমে। তাহলে আমরা জানি ফ্লুরিন যেহেতু টপ মোস্ট আছে, তাহলে ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটিটা কি হবে, সবচেয়ে বেশি অ্যাজ কম্পেয়ার টু ক্লোরিন। তাহলে ফ্লুরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রন নেগেটিভিটি। এবার ইলেকট্রন অ্যাফিনিটিতে আসি, আমি আবার জানি ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন অ্যাফিনিটিও কমে, তার মানে হওয়া উচিত ছিল ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি, তারপর আস্তে আস্তে তারপর তলায় ক্লোরিন আছে, তারপর কমছে। তার মানে ফ্লুরিনের এখানেও হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি কম, ক্লোরিনের বেশি। ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি অ্যাজ কম্পেয়ার টু ফ্লোরিন, ইলেকট্রন অ্যাফিনিটির কথা বলছি। এটা একটা এক্সেপশন, কেন, ফ্লুরিনের স্মল সাইজ অ্যাটম থাকে, ঠিক আছে, স্মল সাইজ, তাই তাদের মধ্যে ইলেকট্রন রিপালশন হয়, সেই জন্য তাদের ইলেকট্রন অ্যাফিনিটির যে ক্ষমতাটা, ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াইটা কি হয়ে যায়, অ্যাটমিক রেডিয়াইটা কমে যায়। এই যে রিপালশনটা হচ্ছে, রিপালশনটা হওয়ার জন্য অ্যাটমিক রেডিয়াসটা কমে যাচ্ছে, সেই জন্য তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা ডিক্রিজ করছে। তা আমি কি বললাম, ক্লোরিনের ক্ষেত্রে বা ফ্লুরিনের ক্ষেত্রে আমি কি বললাম, ফ্লুরিনের ক্ষেত্রে তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা কম, ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা কম অ্যাজ কম্পেয়ার টু ক্লোরিন, কারণ ফ্লুরিনের সাইজটা, ফ্লুরিনের যে অ্যাটমিক সাইজটা সেটা স্মল, ওকে। এবার স্মল সাইজ অ্যাটমের ক্ষেত্রে যে ইলেকট্রনের মধ্যে যে রিপালশনটা সেম, দুটো নেগেটিভ চার্জ রিপালস করবে, ঠিক আছে, আনলাইক চার্জ। তাহলে এই যে ইলেকট্রন রিপালশনের জন্য
ইলেকট্রন রিপালশনের জন্য অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে, ধাক্কা খেয়ে বড় হয়ে যাচ্ছে, অ্যাটমিক রেডিয়াসটা বড় হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ডিক্রিজ করবে। হওয়া ছিল হাইয়েস্ট, যেহেতু ওপরে সবচেয়ে বেশি তারপর তলায় কমে, কিন্তু এই কারণের জন্য এক্সেপশন এই কেসটা, যে অ্যাটমিক রেডিয়াসটা বেড়ে যায় প্রথমেই, সেই জন্য ইলেকট্রন অ্যাফিনিটিটা কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে ক্লোরিনের একটু বেশি আর ফ্লুরিনের কম, হওয়া ছিল কিন্তু ফ্লুরিনের, এটা এক্সেপশন কোশ্চেন। তো অ্যান্সারটা কি হবে, ডিউ টু স্মল সাইজ fluorine atom, the electronic repulsions between the fluorine atoms increases the atomic size of fluorine, therefore electron affinity decreases. তাহলে due to electron repulsion in small size fluorine atom, the atomic size of fluorine atom increases, so electron affinity decreases. তাহলে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি অ্যাজ কম্পেয়ার টু ফ্লুরিন, কিন্তু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এটা কোশ্চেন দেবে। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটিটা আমরা এইমাত্র দেখলাম যে অ্যাটমিক সাইজ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, ডিক্রিজ করবে, ইলেকট্রন অ্যাফিনিটিও ডিক্রিজ করছে। নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে। এই জিনিসটা আমরা এইমাত্র দেখলাম। ওকে, তাহলে এলিমেন্টস যাদের হাই ইলেকট্রোনেগেটিভিটি হবে তারা জেনারেলি নন মেটালিক হবে। ফ্লুরিন সবচেয়ে বেশি নন মেটালিক। নোবেল গ্যাসের কমপ্লিট অক্টেট, আর সেই জন্য তাদের ইলেকট্রন নেগেটিভিটিটা জিরো, ইলেকট্রন নেগেটিভিটি নেই। ঠিক আছে, এটা আমরা জানবো। তাহলে লেফট টু রাইট আমাদের ইলেকট্রন নেগেটিভিটি বাড়বে, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন নেগেটিভিটিটা কি হবে, কমবে। একদম ইলেকট্রন অ্যাফিনিটির মতনই কেস হচ্ছে, একটু আগেই বললাম। আচ্ছা, মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার কি, ইলেকট্রন লুজিং করা প্রপার্টিটা, ইলেকট্রন লুজ করলে তবে মেটাল তৈরি হচ্ছে, আর নন মেটাল হচ্ছে ইলেকট্রন গেইন করলে। তাহলে এবার দেখো, যদি অ্যাটমিক সাইজ বাড়ে তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল কি হয়, বাড়ে। আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়লে মেটালিক ক্যারেক্টার কি হবে, কমবে, আর অ্যাটমিক সাইজ বাড়লে মেটালিক ক্যারেক্টার বাড়বে। এই রিলেশনগুলো দেখতে হবে। অ্যাটমিক সাইজ বাড়লে নন মেটালিক ক্যারেক্টার কি হবে, কমবে। আবার প্রশ্ন কর নিজেকেই, অ্যাটমিক সাইজ বাড়লে নন মেটালিক ক্যারেক্টার কেন কমবে? তার কারণ হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটা কমে যাবে। অ্যাটমিক সাইজ বাড়লে, তাই নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। আর আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়লে নন মেটালিক ক্যারেক্টার কেন বাড়বে? দেখো, আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়লে নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তার কারণ হচ্ছে টুক করে আমি এনার্জি যদি দিই তাহলে বেরোবে না, কারণ নন মেটালিক ক্যারেক্টার হচ্ছে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা, মানে বেশি ইলেকট্রন অ্যাট্রাক্ট করছে, তার মানে কি অনেক বেশি এনার্জি দরকার তাকে রিমুভ করার জন্য একটা ইলেকট্রনকে। ঠিক আছে, মানে অ্যাকসেপ্ট করার জন্য অনেক বেশি ইলেকট্রন, তার মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল যদি বাড়ে নন মেটালিক ক্যারেক্টার কি হচ্ছে, ইনক্রিজ করছে। একটার সঙ্গে অন্যটা রিলেটেড, খুব ভালো করে চ্যাপ্টারটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে মেটালিক atoms present on the left side of the periodic table have large atomic radii and low ionization potential value and tend to lose electrons. Non-metallic atoms present on the right side of the periodic table have small atomic radii and high ionization potential value and tend to gain electron. Metals are good reducing agent while non-metals are good oxidizing agents. প্রত্যেকটা পয়েন্টস কিন্তু ভালো করে পড়তে হবে, এখানে প্রত্যেকটা পয়েন্টে কোশ্চেন। যত বেশি টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন লুজ করার, তত বেশি রিঅ্যাক্টিভিটি হবে। নন মেটালিক ক্যারেক্টার যদি বাড়ে তাহলে রিঅ্যাক্টিভিটিটা কমবে। মেটালস লুজ করতে পারে, টেন্ডেন্সিটা বেশি, তাহলে রিঅ্যাক্টিভিটিটা কি হচ্ছে, মেটালসের বেশি হচ্ছে। ইন কেস অফ নন মেটালস, গ্রেটার দ্য টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন, যত বেশি গেইন করবে টেন্ডেন্সিটাও বেশি, তত বেশি রিঅ্যাক্টিভিটিটাও বেশি। ঠিক আছে, তার মানে লুজ করার টেন্ডেন্সিটাও যদি বেশি হয় তাহলে রিঅ্যাক্টিভিটিটা বেশি, আবার গেইন করার টেন্ডেন্সিটাও যদি বেশি হয় তাহলে রিঅ্যাক্টিভিটিটাও বেশি। এই জিনিসগুলো জানতে হবে, এগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে ডাউন দ্য গ্রুপ, নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে ডাউন দ্য গ্রুপ। এই জিনিসগুলো সব একটা একটা করে করতে হবে। এলিমেন্টস অফ দ্য বটম অফ দ্য গ্রুপ আর মোস্ট মেটালিক have large atomic size, lowest IP. Electrons are thus loosely held and will form ions from metals most readily and thus more reactive. এই জিনিসগুলো প্রত্যেকটা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, পুরো একদম
কোশ্চেন লিঙ্ক থাকবে, আইপির সঙ্গে মেটালিক ক্যারেক্টার, অ্যাটমিক সাইজের সঙ্গে মেটালিক ক্যারেক্টার, একদম লিঙ্কড কোশ্চেন। ওকে, এবার কি লাইট মেটালস কোনগুলোকে বলবো? এলিমেন্টসে যাদের নিউট্রন প্রোটন রেশিওটা অ্যারাউন্ড 1, এদেরকে বলবো স্টেবল আর লাইট মেটাল, যেমন সোডিয়াম, পটাশিয়াম। হেভি মেটালস কোনগুলো বলবো? যাদের নিউট্রন প্রোটন রেশিওটা 1.5, তাদেরকে হেভি মেটাল আমরা বলবো। ইউরেনিয়াম হতে পারে। অ্যাক্রস আ পিরিয়ড অক্সাইডস গুলো বেসিক থেকে স্ট্রংলি অ্যাসিডিক হতে থাকে, স্ট্রংলি বেসিক থেকে স্ট্রংলি অ্যাসিডিক হয়। ওকে, ডাউন দা গ্রুপ কি হয়? অ্যাসিডিক টু বেসিক। অক্সি অ্যাসিড গুলো কি হয়? উইক থেকে স্ট্রং হয়, লেফট টু রাইট। আর ডাউন আ গ্রুপ কি হয়? স্ট্রং থেকে উইক হয়। হাইড্রাইডস গুলো স্ট্রং থেকে স্ট্রংলি অ্যাসিডিক হয়, স্ট্রংলি বেসিক থেকে স্ট্রংলি অ্যাসিডিক হয়। আর ডাউন দা গ্রুপ কি হয়? লেস অ্যাসিডিক থেকে মোর অ্যাসিডিক। এই জিনিসগুলো প্রত্যেকটা তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে, তারপর 10 ইয়ার্সের কোশ্চেন্স গুলো প্রিপেয়ার করবে, আমাকে জিজ্ঞাসা করবে। এই হচ্ছে অল অ্যাবাউট পিরিয়ডিক টেবিল। খুব ভালো করে যার কাছে যে বইটা আছে প্রত্যেকটা লাইন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা কিন্তু একটু এদিক ওদিক হলে লিঙ্কটা নষ্ট হয়ে যাবে। তোমার প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক, অ্যাটমিক সাইজ বাড়লে আয়নোসের পোটেনশিয়াল কি হচ্ছে, নিউক্লিয়ার চার্জ বাড়লে ওটা কি হচ্ছে, এই জিনিসটা পুরোটা লিঙ্ক। ওকে, তো আজকে টোটাল আমি পিরিয়ডিক টেবিলটা বললাম। এই রিলেটেড কিছু ডাউটস থাকলে আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই বলবে। ওকে।